নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। সকালে সংসার ভাঙালো তৃণমূল, বিকেলে সংসার ভাঙলো তৃণমূলের। ওন্দার চিঙ্গানিতে বিজেপির দুই পঞ্চায়েত সদস্যকে ঘরে টেনেও একজনকে ধরে রাখতে পারল না রাজ্যের শাসক দল। দল ভাঙানোর ছক ভেস্তে যাওয়ায় চিঙ্গানি পঞ্চায়েতও দখলে আনতে পারল না তৃণমূল কংগ্রেস। গণেশ তুমি কার? বিজেপি তৃণমূল দুপক্ষের দাবি গণেশ মল্ল তাদের সঙ্গে আছেন। যদিও গণেশের দাবি তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন। তাহলে কেন তাকে নিয়ে দুই প্রতিপক্ষের দড়ি টানাটানি? যোগদান নাটকের সূত্রপাত বুধবার। ওন্দা ব্লকের চিঙ্গানি পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য তারাপদ পাল ও গণেশ মল্ল তৃণমূলের পতাকা হাতে শাসক দলে যোগ দেন। তারাপদ তৃণমূলে থেকে গেলেও রাতের দিকে গণেশ ফিরে আসেন বিজেপি অফিসে। আমি টাকা পেতাম তারাপদ পালের কাছে, আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিল, টাকাও দেয়নি। আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে। আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, যার জন্য আমি গিয়েছিলাম। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বিজেপিতে আছি, বিজেপিতে। গণেশের বিজেপিতে ফিরে যাওয়ার কথা কবুল করলেও তৃণমূলের দাবি ওই পঞ্চায়েত সদস্য তাদের সঙ্গেই আছেন। যদিও তৃণমূলের দাবি নস্যাৎ করেছে বিজেপি। শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠিয়ে এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন আমরা শুনতে পেলাম। কিন্তু বিজেপির যে সদস্য গেছেন গণেশ মল্ল, তার সাথে যোগাযোগ করা হয়েছিল, বললো আমাকে জোরজার করে নিয়ে যাচ্ছে, যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসেই আছি। আইএসএফ এখনো যায় নাই। প্রথম কথা, আমাদেরকে যখন বোর্ড গঠন হচ্ছিল তখন সিপিএম এর মেম্বার আর যে আইএসএফ এর মেম্বার সমেত আমাদের 7 জন, 7 আর 2 9 জন আমার ছিল। তার মধ্যে সিপিএম এর কে চাকরি টোপ দিয়ে যোগদান করেছে এবং চাকরি করে দেবো বলে 60,000 টাকা নিয়ে হচ্ছে তার কাছে। বাকি কিছু জানি না। আবার দেখুন 2 দিন বাদিয়ে আসবে, 2 দিন বাদিয়ে আসবে। দেখুন ও বুঝিয়ে লিখেছে 2 দিন বাদিয়ে ফিরে আসবে আবার। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 13টির মধ্যে 7টি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। তৃণমূল পায় 4টি আসন। ফল প্রকাশের পরে পরে সিপিএম এর জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী ক্ষমতা বেড়ে দাঁড়ায় 5। চিঙ্গানিতে জিতেছিলেন একজন আইএসএফ প্রার্থীও। তিনি এখনও নিরপেক্ষ থাকায় পঞ্চায়েতের দখল রয়ে গিয়েছে বিজেপির হাতেই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক জমে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সোমনাথ কর, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুপ চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি সোমনাথ দা এবং অনুপ দা দুজনের কাছে একটাই প্রশ্ন রাখবো, যে এই যে দল বদল, ভোটের আগে আগে কিন্তু এই ছবি দেখা যায়, কিন্তু এ তো দল বদল করতে গিয়ে একেবারে ঘেটে ঘ অবস্থা। সোমনাথ দা প্রথমে বলুন। দেখুন, প্রথম হচ্ছে সুব্রত বাবু, যিনি তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত, তিনি রাজনৈতিকভাবে ওনার মুখোশ কালিমালিপ্ত হয়েছে। উনি নিজের চেয়ার টলমল করছে। তাই দুর্গাপুজোর সিজন তিনি একটু মেকআপ করতে গিয়েছিলেন। মেকআপ করতে যাওয়ার কারণটা কি না, বিজেপি থেকে যে সমস্ত বিজেপি জয়ী প্রতিনিধি আছে তাদেরকে এক এক করে ধরে নিয়ে এসে তৃণমূলে যোগদান করা। কিন্তু দিনের শেষে উনি যে সংসার গড়তে গেলেন সেই সংসার ভেঙে চুরমার হয়ে গেল। ওনার মুখটা পুরো পুড়ে কালি মেখে উনি ঘর ফিরলেন। আসল কথা কেন জানেন তো, যে ভয় দেখিয়ে এইভাবে কাউকে আটকে রাখা যায় না। আজকে সকালবেলায় যাকে জয়েনিং করেছিলেন সেই গণেশ মল্ল, তার স্ত্রী ওদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি, তাকে সেইখান থেকে তুলে নিয়ে এসে পরে যোগদান করানো হচ্ছে ভয় দেখিয়ে। এটা কি ধরনের? এটা সংসার নয়। এই সংসার যদি হতো তাহলে এতদিন পর্যন্ত ওই এলাকায় যে তৃণমূলের কর্মীরা ছিল তাদের প্রতি কি জাস্টিস করা হলো? যারা গ্রাউন্ড লেভেলে তৃণমূল কর্মী, তাদেরকে আজকে ডেটে ভাবা উচিত। তৃণমূল কি বলছে? গণেশ মল্লর মতো মানুষদেরকে অনুপদা কি বলছেন? অনুপদা কি বলছেন? টিকিট দিয়েছে, তাদেরকে জয়ী করেছে। দেখুন, আমি একটাই প্রথম কথা বলি যে তৃণমূল কংগ্রেসের যে একটা বৃহৎ পরিবার, আমাদেরকে কাউকে ভাঙিয়ে আনার দরকার নাই। প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে একটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে আমার পাড়া আমার সমাধান। ঠিক 1 সপ্তাহের আগে রামসাগর অঞ্চলেতে
পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধানে ওখানে একজন দুর্বৃত্ত আছে, তার নেতৃত্বে একটা ভাঙচুর হয়। এই যে গণেশ মল্ল চিঙ্গানি, এরা একদম খেটে খাওয়া প্রান্তিক জনজাতি সমাজের মানুষ। এরা দেখেছে যে বিজেপি থেকে মানুষের কাজ করা যায় না, বিজেপি মানুষের পক্ষে কথা বলে না, কোনো উন্নয়ন কর্মসূচি এদের নেই, এদের একটাই এজেন্ডা হিন্দুত্ব। এই বিবেকের তাড়নায় গণেশ মল্ল এবং তারাপদ বাবু এরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সকালের দিকে করেছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে, অন ক্যামেরার সাথে করেছে। বিকেলবেলা কিছু বাউন্সারকে নিয়ে তাকে জোর করে পাঁজা কলা করে, ছবি সবার কাছেই আছে, আপনাদের কাছেও আছে, আর্কাইভেও থাকবে। তাকে বলা হচ্ছে যে তৃণমূল তাকে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেবে। তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে, যে সকালবেলায় 11টার দিকে জয়েনিং হচ্ছে, বিকেলে সে চাকরি পায়নি, সে বিজেপিতে ফিরে গেল। এটা কখনো কি যুক্তিযুক্ত একটা কথা হলো? যে চাকরির বিনিময়ে ভুল বুঝিয়ে, ভুল তো ওনাকে বোঝানো হয়েছে, ভুল ওনাকে বোঝানো হয়েছে। আর উনি হয়তো জানেন না ওনার স্ত্রী ভর্তি আছেন, ওনার স্ত্রী ভর্তি আছেন, অন্তঃসত্ত্বা ছিলেন, ভর্তি আছেন। এই কারণে উনি যার বিজেপির যে বসে আছেন আমার বিপক্ষে যিনি বলছেন, উনি আগে ভালো করে খবর রাখুন। আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল বললেন যে ওনার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল, সমর্থক একদম মাটির কাছাকাছি থাকে। দেখুন না তাহলে অনুপদা তাহলে ভয়টা তাহলে কে দেখালো? শাসক দল যেখানে রয়েছে সেখানে অন্য কেউ ভয় দেখিয়ে চলে যাচ্ছে। আর আপনি বলছেন তৃণমূল কংগ্রেসে অন ক্যামেরা যোগদান করেছে, ফিরে এসেছে কি অফ ক্যামেরা? আপনি যে চ্যানেলে কোথায় রাতের অন্ধকারে মশাই? আপনারাই তো রাতের অন্ধকারে ভয় দেখিয়ে টাকার থলি নিয়ে হুমকি দিয়ে জয়েন করাচ্ছেন। গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। ইতিহাস আছে, পঞ্চায়েত ভাঙার ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন। পঞ্চায়েত ভাঙার কোনো প্রয়োজন আছে কি? মানুষ থেকে আপনারা এমনি দিচ্ছেন, আপনার এমএলএ উন্নয়ন না করে রায় দিয়েছে, আমরা সৃষ্টি করি ঘোড়া কেনা বেচাটা বিজেপির একদম জন্মগত সমস্যা। গোয়াতে দেখেছে মানুষ, ঝাড়খণ্ডে দেখেছে, আজকে ভারতবর্ষের বুকে জাতীয় নির্বাচন কমিশন একমাত্র এইসব বায়বীয় অভিযোগ, যেখানে 7 দফা অভিযোগ প্রমাণিত হয়নি। 7 দফা 8 দফাতে ভোট হয়, আপনি কোথায় 8 দফাতে ভোট হয়? আমরা তো স্বাগত জানাচ্ছি, আমরা তো স্বাগত জানাচ্ছি, তাতেও তো 100 পার হয়নি। অনুপদা সোমনাথদাকে বলতে দিন, আবার আসবো আমি আপনার কাছে। অনুপদা সোমনাথদাকে বলতে দিন, আসবো। আপনি বলার সুযোগ পাবেন, আপনি বলার সুযোগ পাবেন ভাবে শোনার অভ্যাসটা রাখুন, আপনি বলার সুযোগ পাবেন। অনুপদা প্লিজ, অনুপদা সহযোগিতা করুন। অনুপদা আপনারা স্টুডিওতে নেই, বাইরে থেকে বসেছেন, একটু সহযোগিতা করুন। অনুপদা প্লিজ, সোমনাথদাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। রাজনৈতিক পরিবেশ অনুপদা প্লিজ বলতে দিন ওনাকে। আমি একসাথে দুজন কথা বললে না কারো কথা শোনা যাচ্ছে না। আপনাদের যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা দেখতে বসছেন, তারাও শুনতে পারবেন না, দর্শকরা তো শুনতে পাচ্ছেনই না। আমি সোমনাথদা আপনার কাছেই আসবো, যে একদিকে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস টাকার থলি নিয়ে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল সকালবেলা, আপনারা এখন শুনতে পাচ্ছেন সোমনাথদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একদিকে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস টাকার থলি নিয়ে ভয় দেখিয়ে তাকে নিয়ে গিয়েছিল, সকালবেলা তৃণমূলে জয়েন করলো, আর কি এমন হলো যে ঘন্টা কয়েক ঘুরতে না ঘুরতে সে আবার বিজেপিতে ফিরে চলে এলো? এমন কি ঘটনা ঘটলো? একটা জিনিস হচ্ছে, সে কি ভুল বুঝলো, নাকি আপনারা তাকে সঠিক বোঝাতে পারলেন, নাকি আপনারাও ভয় দেখিয়ে তাকে দলে নিয়ে এলেন, ঘরে ফেরালেন? দেখুন, গণেশ মল্ল যে সন্ধ্যাবেলায় বাইকটা দিয়েছে সাংবাদিকদের সামনে, সেখানে কি বলেছে যে পুলিশ দিয়ে বারবার ধরে আমাকে ভয় দেখানো হচ্ছিল, আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ওনার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি, সেখানে গিয়ে ভয় দেখানো হচ্ছিল। আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি এবং বিজেপিতে থাকবো। তাহলে বলুন, উনি তো অন ক্যামেরা সেটা বলছেন গণেশ মল্ল, যে আমাকে ভয় দেখানো হয়েছে। তাহলে মাঝখানে তাহলে কি আপনারা তার সিকিউরিটি দিচ্ছেন, তার নিরাপত্তা দিচ্ছেন? কেন্দ্রীয় নিরাপত্তা পাবে গণেশ মন্ডল?
আপনার দলের তো একের পর এক নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পায়, ঘুরে বেড়ান, তারা সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়ান। আপনার দলে একাধিক নেতা রয়েছে, দেখুন কিন্তু এই গণেশ মল্লদের মতন নেতারা, যাদের সত্যি আপনারা বলছেন, সোমনাথ দা একটু শুনুন না, যারা বলছেন যে গণেশ মল্লর মতন নেতারা যারা সত্যি ভয়ের মধ্যে রয়েছে, তৃণমূল কংগ্রেসের ভয়ের মধ্যে রয়েছে, পুলিশের ভয় পাচ্ছেন আপনারা, তো তাদেরকে নিরাপত্তা দেবেন না সিআরপিএফ এর? দেখুন, সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক সম্প্রদায় আজকে বিজেপি ঝান্ডা ধরে রাস্তায় নেমে তারা নিজেরা নিরাপত্তা, এক একজন বিজেপির এক একজন সৈনিক। কোথায়? উনি তো নিজে থাকতে পারছিলেন না, আপনি তো বললেন যে ওনাকে ভয় দেখে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছিল। কি বলছেন আপনি? স্ববিরোধী কথা বলছেন সোমনাথ দা, আপনি স্ববিরোধী কথা বলছেন। তো এই তো বলছেন যে উনি ভয়ে ছিলেন, তৃণমূল ভয় দেখালো, আবার বলছেন তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা বজায় রাখতে পারছে। ওনাকে বলুন, স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে না সোমনাথ দা? স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে তো আপনার। ওনাকে বলুন, বাড়ির না এখানে রাজ্য পুলিশ সোমনাথ বাবুকে বলুন এই নিরাপত্তা হবে না। সোমনাথ বাবু যেন, আপনারা রাজ্য পুলিশের কাছেও কি আবেদন করেছেন? আমি সিআরপিএফ ছেড়ে দিলাম সোমনাথ দা, আমি সিআরপিএফ ছেড়ে দিলাম, রাজ্য পুলিশের কাছেও কি নিরাপত্তার আবেদন করেছেন এই গণেশ মল্লর? গণেশ বাবু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সকালে তৃণমূল কংগ্রেস, বিকেলে বিজেপিতে আবার ফিরে আসছে। তৃণমূল কংগ্রেস আসার পর সেইভাবে নিরাপদে আছেন। আমরা কাউকে রাজনৈতিক প্রতিহিংসা দেখাইনি, রাজনৈতিক আক্রোশ আমাদের কারো বিরুদ্ধে নেই। এইসব কালচার বামেদের ছিল, বামেদের থেকে রামেদের কনভার্ট হয়েছে। লোকসভা নির্বাচনের পর 19 সালে শুনুন, কংগ্রেসের ভাই হচ্ছে 19 সালের মানুষ দেখেছে তৃণমূল কংগ্রেস, শুনুন এটাই তো পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। আজকে আগে আপনি শুনুন, আপনি তো বললেন, আপনি বললেন আমার কথাটা সোমনাথ দা শুনি, অনুপদা কি বলছেন শুনি, অনুপদা কি বলছেন শুনুন সোমনাথ দা প্লিজ। 2019 সালে লোকসভা নির্বাচনের পর সোমনাথ বাবু আপনাদের তাণ্ডব মানুষ দেখেছে। এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী, সাধারণ মানুষের ঘর জ্বালানো, পার্টি অফিস ভাঙচুর, 23 মে 2019 সমস্ত চ্যানেলের কাছে আছে রেকর্ড। আপনারা বিজেপি নেতৃত্ব নামে আপনাদের কাছে এফআইআর আছে, পুলিশ আপনাদের প্রশাসন আপনাদের 19 সালের পর থেকে আপনাদের ভারতীয় জনতা পার্টি হিংসা করেছে, নিরাপত্তার কথা বলছেন। এই নিরাপত্তা আমার মনে হয় আর এ দেশের কোন নিরাপত্তা সংস্থা, ভারতীয় আর্মি বলুন, ভারতের সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, দিতে পারবে না। অনুপদা আমি একটা কথা আপনাদের দুজনের থেকে একটা কথা বুঝতে পেরেছি। অনুপদা আমি যদি খুব ভুল না হই, অনুপদা এবং সোমনাথ দা প্লিজ, অনুপদা এটা রাজনৈতিক মানে মঞ্চ নয়, এখানে একটু যুক্তি নির্ভর আলোচনা হোক, কথা হোক, শুনতে ভালো লাগবে। অনুপদা আপনাদের দুজনের বক্তব্য থেকে কথা বলছি, অনুপদা প্লিজ একটু শুনুন না, বুঝতে পেরেছি, শুনুন একটু শুনুন, আমার প্রশ্নটা শুনুন প্লিজ। আমার বক্তব্য যে আপনাদের দুজনের বক্তব্য থেকে একটা কথা বুঝতে পারছি যে এই যে গণেশ বাবু লোকটি, গণেশ মল্ল বিজেপির পঞ্চায়েত সদস্য, এই ব্যক্তিটি তিনি যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন। একদিকে বিজেপি বলছে আপনারা তাকে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিলেন, আবার আপনি বলছেন যে সকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, তারপর বিজেপির লোকজন বাউন্সার টাউন্সার নিয়ে এসে তাদের দলে তাকে টেনে নিয়ে চলে গেছে। আলটিমেটলি সমস্যার মধ্যে কে রয়েছেন? এই ব্যক্তিটি, যিনি বোধহয় এখন মনে মনে ভাবছেন যে আমি পঞ্চায়েত সদস্য হয়েছিলাম কেন। না অবশ্যই বোধহয় তিনি ভয় ভাবছেন, তার মুখটা একবার দেখুন, বলেনি কথাটা, এই ব্যক্তিটির মুখটা দেখুন। সোমনাথ বাবুকে অনেকক্ষণ বলছে, না আপনি এবার বলুন, আপনি এবার বলুন। সবচেয়ে প্রথম কথা দেখুন, হ্যাঁ গণেশ মল্ল বাবুরা এরা ভালো করে জানে আজকে শুধু বিজেপির ভয়ে গণেশ মল্ল নয়, সারা ভারতবর্ষের জনজাতি সম্প্রদায়ের মানুষ বিজেপিতে ভীত সন্ত্রস্ত। আজকে গুজরাট দেখুন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, শাসন ক্ষমতায় আপনারা, অনুদা শাসন ক্ষমতায় আপনারা, তারপরেও কেউ বিজেপির ভয় পাবে কেন? তাহলে কি সরকার নিরাপত্তা দিতে পারছে না? ওখানে যিনি এমএলএ আছেন, শুনুন, ওখানে যিনি এমএলএ আছেন তার ভেরিফাইড ফেসবুকে আপনি কালকের একটা বক্তব্য দেখুন, উনি সরাসরি হুমকি দিচ্ছেন, অমর শাখা
যার ভাষা অমরনাথ জ্ঞান নিয়ে শাখা। প্রশ্ন তোলা যায়, যে একজন বিধানসভার সদস্য অমরনাথ শাখা, তিনি সরাসরি কালকে একটা ফেসবুক, তার ভেরিফাইড ফেসবুক বুকেতে সরাসরি হুমকি দিচ্ছেন যে ব্যবস্থা নিয়ে নেব, পুলিশকে হুমকি। এবং না, যে পুলিশ কি শব্দ করছে প্রয়োগ তাহলে? করছেন, আমার মনে হয় পুলিশ তাহলে কি করছে? অমরনাথ শাখা বাবু যে মানে শব্দ যে প্রয়োগ কেউ করছেন, পুলিশকে যা খুশি বলে চলে যাবে, পুলিশ কি করছে এটা শুনুন, তাহলে? এটা গণতন্ত্রের কুফল। না 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 না, ভুল করছেন, এটাই গণতন্ত্রের গণতন্ত্র কুফল। প্রতিষ্ঠা নেই। না, গণতন্ত্র তো কোথাও এটা বলে না যে পুলিশ প্রশাসনকেও হুমকি দেওয়া যায়, দেখে নেব। না, না, গণতন্ত্র কোথাও বলে নাকি পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়া যায়? আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতে পারে, কটূক্তি করতে পারে, সমালোচনা করতে পারে। না না অনুপ দা, এটা আপনি ভুল ইন্টারাপ্ট করছেন গণতন্ত্রে। গণতন্ত্রের গণতন্ত্র তো এটা নয় যে পুলিশকে যে কেউ হুমকি দেবে। পুলিশের কাজে এটা সমালোচনা, গণতন্ত্রের কুফল। প্রশাসনের কাজে, সরকারের কাজে সমালোচনা হতে পারে, কিন্তু তা বলে হুমকি? অমরনাথ শাখারা শুধু কি অমরনাথ শাখারাই দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছে। আপনি দেখুন ওনার ভেরিফাই, তাহলে হুমকি দিয়ে তারা পার পেয়ে যাচ্ছেন আর কি। অমরনাথ শাখারাই দিচ্ছে, ওনাদের যে নেতা আছেন সোমনাথ দা, অমরনাথ শাখারা পুলিশকে হুমকি দিচ্ছে, মানুষ তো শেষ কথা বলবে, পুলিশকে হুমকি দিয়েও পার পেয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন কি করতে তাহলে? সবই মানুষ করে দেবে, জনসাধারণ করে দেবে, জনসাধারণ জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, পুলিশ প্রশাসন চালাবে কে? সরকার চালাবে তো। ইতিহাস আছে আমাদের, 54,000-এর উপরে কর্মী গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। আজকে অমরনাথ শাখা যে ভাষায় কথা বলছে, আমি সম্মান রেখেই বলছি, শাখা থেকে শাখা মৃগ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, এইটা ভাষা। তাহলে পুলিশ প্রশাসন কি করছে? আপনি তো শাসক দলের কর্মী, পুলিশেরই পুলিশের সমালোচনাই করছেন। পুলিশ হচ্ছে ডেমোক্রেটিক একটা পার্ট, প্রশাসন গণতন্ত্র, মানে যে যা খুশি তাই বলতে পারে, পুলিশ কিছু করবে না, তাই তো? মানুষ বলবে, পুলিশ কিছু বলবে না, যে যা খুশি করতে পারে বলতে পারে। গণতন্ত্র মানে এটা বোঝায়। টাকাকে আমরা হারাবো। বেশ বেশ বেশ, মানে আপনি সেই নির্বাচনে হারাবেন, ঘুরে ফিরে নির্বাচনে চলে যাবেন, পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকবে। সোমনাথ দা, অমরনাথ শাখারা হুমকি দিচ্ছেন, পুলিশ কি করছে তাহলে? মানুষের ভোটাধিকারে বিশ্বাস করি, পুলিশকে হুমকি দিচ্ছেন অমরনাথ আমরা শাখারা। এবার অনুপ দা প্লিজ, অনুপ দা প্লিজ, এবার অনুপ দা প্লিজ। অনুপ দা, শোনার অভ্যাস রাখুন, শোনার অভ্যাস রাখুন। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলে, ঠিক আছে? এখানে এই কারণে আপনার দলের বিধায়ক পুলিশকে হুমকি দিতে পারে। পুলিশকে কোথায় হুমকি দিয়েছে? গণেশ মল্ল নিজে বলছে যে আমাকে পুলিশ প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করছে তৃণমূলে যোগদান করার জন্য। জনপ্রতিনিধিকে পুলিশ কি করে হুমকি দিতে পারে? হুমকি দিচ্ছে পুলিশ তো তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ একদম করছে। লিখেছে, পুলিশকে আমি বলতে চাই, এখন বাইরে আছি, ঝান্ডা ধরে রাজনীতি করতে বলুন, তৃণমূলের পা চাটা দালালি ঝান্ডা ধরে রাজনীতি করতে সাবধান বলুন, হয়ে যান। এ তো হুমকি, পা চাটবেন বলুন, এ তো হুমকি। না 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 না, এটা আপনারা করেন, আপনারা শুনুন, এজেন্সিগুলোকে, বিজেপি শাখা সংগঠন ইডি, বিজেপি শাখা সংগঠন সিবিআই, আমরা শুনুন, আমরা 11 সালের আগে অনুপ দা প্লিজ, সোমনাথ দাকে বলতে দিন, আবারও আসবো আপনার কাছে। অনুপ দা ওনাকে বলতে দিন, চিৎকার করে অনুপ দা প্লিজ ওনাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে, সময় পাবেন। দ্রুত বলুন সোমনাথ দা, দ্রুত বলুন। না, বলছি এই তৃণমূলের নেতা নেত্রীদের কোনো লজ্জা নেই, বিভিন্ন রকম ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু লজ্জা নিবারণের জন্য কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, ঠিক আছে? কোনোদিনে আক্রমণ করিনি, ব্যক্তিগত আক্রমণ করার আমাদের কোনো মানসিকতাও নেই। ওনাদের যে জেলা সভাপতি বর্তমানে যিনি হয়েছেন সুব্রত দত্ত, যাকে গোপে নামে পরিচিত, তিনি মানিকবাজারের একটা মঞ্চ থেকে বলেছেন যে আমি হাতে ডুগডুগি নিয়ে ডুগডুগি বাজাবো, বিজেপির সব কর্মীদেরকে বাঁদর নাচ নাচাবো। এটা কি ধরনের কথাবার্তা? কর্মীরা যে এটা কি ধরনের কথাবার্তা? সোমনাথ দা, এবার আমার আপনার কাছে প্রশ্ন, আমি বলছি তাহলে সোমনাথ দা, এবার আমার আপনার কাছে যেটা প্রশ্ন, অনুপ দা প্লিজ, আমার সোমনাথ দার কাছে যেটা প্রশ্ন, অনুপ দা আপনার কাছেও হয়তো এরকমই প্রশ্ন আসবে। এই যে বিজেপিতে জিতলো টিকিটে, তৃণমূলে চলে গেল, আবার রাতারাতি সে বিজেপিতে চলে আসছে, সাধারণ মানুষ যারা নির্বাচিত করেন এই ব্যক্তিদের, তিনি তো জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য এই গণেশ মল্ল, হ্যাঁ, তো এই যারা জনপ্রতিনিধি, যাদেরকে মানুষ নির্বাচিত করেছেন ভোট দিয়ে, সেই মানুষগুলোর কি অপরাধ বলুন তো? শুধু তো এটা নয়, ইনি পঞ্চায়েত সদস্য, আমরা তো বিধানসভার ক্ষেত্রেও দেখছি, লোকসভায় জিতে এসেছেন অন্য দলের টিকিটে জিতে অন্য দলে চলে গেছেন,
মানুষের কি ভুল যারা তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন একটা কিছু বিষয়ে? ধরুন কেউ শাসক দলের বিরুদ্ধে হিসেবে এই গণেশ মল্লকে বিজেপি উপরে ভরসা রেখে ভোট দিয়েছিল, লাভটা কি যদি তিনি তৃণমূলে চলে যান? দেখুন, কিছু আপনি যেটা বললেন এমপি এমএলএ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যদের কথা বললেন। বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ প্রান্তিক যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে। আর উঁচু তলার যে সমস্ত এমএলএ এমপিরা যাদের কথা বলছেন, যারা গুটি কয়েক চলে গেছেন, তাদেরকে বিভিন্ন রকম পদে বসানোর লোভ দেখানো হচ্ছে, তাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হচ্ছে। পদ অনুযায়ী তৃণমূল নেতা নেত্রীরা টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য, সাধারণ মানুষ তো বঞ্চিত হচ্ছেন, যে বা যিনি লোভের জন্য চলে যাচ্ছেন, প্রলোভনে যাচ্ছেন, কি ভয় মানে ভীতিতে চলে যাচ্ছেন, আলটিমেটলি সাফারার কে? তৃণমূল হারটাকে মেনে নিতে পারছে না তো। তৃণমূলে যাচ্ছে এমনটা না, তৃণমূল থেকে তো বিজেপিতে আসছে। বিজেপিতে সেরকম ভাবে তো কেউ আসেনি, সেইভাবে কেউ আসেনি। বিরোধী আপনার দলের প্রতিনিধি, আপনার দলের এই মুহূর্তে মুখ কে? বিরোধী দলনেতা কে? আমাদের কেনার বিরোধী দলনেতা কে? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে 1 নয় 5-6 ভোটে হারিয়ে এসেছেন। তৃণমূল থেকেই এসেছেন আপনাদের দলে, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এসেছেন, কিন্তু জনপ্রতিনিধি হয়েছেন ভোটে। হ্যাঁ, অবশ্যই ওখানে হয়তো পদত্যাগ করে এসেছেন, আবার এখানে এসে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। যিনি মুখ্যমন্ত্রী তিনিও তো কংগ্রেস দল থেকে ভেঙে এসেছেন। তিনি তো 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না। আজকে কংগ্রেসকে গালিগালি দিচ্ছেন, জনপ্রতিনিধি ছিলেন না, কংগ্রেসকে গালিগালি দিচ্ছেন। আজকে কংগ্রেস শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন কোথা থেকে? এই ক্ষেত্রে তো আপনাদের দুজনের মানে আপনাদের দুজনের বিরুদ্ধে এই ক্ষেত্রে গুরুতর অভিযোগ করে কংগ্রেস, যে আপনারা কংগ্রেসকে শূন্য করতে চান এক দেশ থেকে আপনারা, আর এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে শূন্য করতে চায়। আপনাদের দু ক্ষেত্রেই অভিযোগ। আমরা কাউকে শূন্য করতে চাই না। আমাদের নীতি আদর্শ বলছেন দাদা, এবং আমাদের একের পর এক রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তারপর তারা আপনাদের দলে এলে দুর্নীতি মুক্ত। হেমন্ত বিশ্ব শর্মা বিরাট দুর্নীতি করেছিলেন সারদা কাণ্ডে, আপনাদের অভিযোগ ছিল। তিনি এখন আপনার দলের নেতা শুধু নন, আপনারাই বলেছেন তো, আমি তো বলছি না দুর্নীতি অভিযোগ আপনারা করেছেন। আইনের দরজা তো খুলে, আইনের চোখ তো বন্ধ করে রেখে দিয়েছে। বিজেপির ওয়াশিং মেশিন আছে না, তিনি এখন অসমের মুখ্যমন্ত্রী। কি করে হতে পারে? কি করে হতে পারে? আজকে এটাই তো সবার প্রশ্ন, কি করে হচ্ছে এটা? অসমের মুখ্যমন্ত্রী আপনাদের দলে গেলে সে নিরপরাধ হয়ে যাচ্ছে, নির্দোষ। মতো তাবড় উকিলরা রয়েছেন, অশোক চৌহান, লড়ুন, অসুবিধা কি রয়েছে? মহারাষ্ট্রে অশোক চৌহান, যিনি বিরাট দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ ছিল যখন তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও এখন আপনাদের দলে। অজিত পাওয়ার, কত নাম বলবো না আমি এইগুলো বিষয়গুলো। দুর্নীতি প্রমাণ করবে তো শাসক দল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারাই যদি হাত তুলে যেতে প্রমাণটা কে করবে? মানুষ, জনসাধারণ। জেল গেছে, জেল হয়েছে, কিন্তু কেউ তো দোষী সাব্যস্ত করতে পেরেছেন আপনারা? কাউকে দোষী সাব্যস্ত করেননি তো, জামিনে আছে, মুক্ত হয়নি। তার মানে অভিযুক্ত দোষী সাব্যস্ত তো কেউই মুক্ত, কোনোটাই মুক্ত নয়। এই মুহূর্তে দোষী সাব্যস্ত তো নন, জামিনে মুক্ত রয়েছেন, কিন্তু দোষী সাব্যস্ত তো নন। নির্দোষ যেমন এটা বলতে পারেন না দোষী সাব্যস্ত যখন হয়নি, হ্যাঁ আইনি লড়াই চলছে, তার মানে কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর নির্দোষ যেমন প্রমাণ করেননি তেমন দোষীও তো প্রমাণ করেননি। দোষী কি প্রমাণিত হয়েছে? এখনো পর্যন্ত দোষী কি প্রমাণিত হয়েছে? কয়েনের দুটো দিকই রয়েছে দাদা, সোমনাথ দা, কয়েনের দুটো দিকই রয়েছে, দুটো দিক বুঝতে হবে আপনাকে। ঋষিকেশ দা একটা বধূ নির্যাতনের আসামি, ঠিক আছে, সে জামিনে মুক্ত হয়, কিন্তু তার দীর্ঘ প্রসেস চলে, পরবর্তী ক্ষেত্রে তার যাবজ্জীবন হয়। তা বলে এই নয় সে জামিনে যাবজ্জীবন হোক। দেখুন অনেক আমাদের দেশে যদি প্রমাণ করতে না পারে, উকিল যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তো সে নির্দোষ প্রমাণিত হয়েই যায় কোর্টে গিয়ে তো প্রমাণিত না করতে কত সময় মানুষ অপেক্ষা করবেন? কত সময় মানুষ দেখবেন, তারপরে দেখবেন হুট করে আপনাদের দলে চলে গেছে, মামলা বন্ধ। বেশ, বুঝতে পেরেছি আমি আপনার বক্তব্য। আমি অনুপদার কাছে আসবো। এই একই প্রশ্ন আমি বলেছিলাম, যেভাবে দুর্নীতি ক্যান্সারে দেশে দেশে দুর্নীতি, দেশের গোটা দেশে একের পর এক নেতার বিরুদ্ধে আপনারা দুর্নীতিগ্রস্ত বলেছেন, তারা আজকে আপনাদের দলে। একের পর এক বিরোধী নেতারা দুর্নীতিগ্রস্ত আপনারা বলেছেন, তারা আজকে আপনাদের দলে।
সোমনাথ বাবু একটু চুপ করুন, আপনি শোনার অভ্যাসটা তৈরি করুন। অনুপদা, আমি আপনার কাছে আসবো। এই যে সোমনাথ প্লিজ, সোমনাথ দা প্লিজ, অনুপদা, এই যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, না না আমি ওইটা নিয়ে বলতে চাইছি না, আমি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন রাখবো। আপনাদের বিরুদ্ধে এই যে অভিযোগ যে এই পঞ্চায়েতটা আপনারা ভাঙাতে চাইছিলেন, তাই এই তারাপদ পাল এবং গণেশ মল্লকে আপনাদের দলে ভেরানোর একটা প্রচেষ্টা ছিল, যেটা হয়তো সাকসেস হতে পারলেন না আপনারা। কিন্তু এই অভিযোগটা কেন উঠবে? শাসক দল তারা রাজ্যের ক্ষমতায়, প্রশ্নটা নিন, তাড়াহুড়ো করবেন না এত। শাসক দল যারা এই রাজ্যে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে, পঞ্চায়েতও ম্যাক্সিমাম পঞ্চায়েত আপনাদের দখলেই, তারপরেও কেন এই প্রবণতা থাকবে? কেন বিরোধীদের জন্য স্পেসটুকু থাকবে না? বলুন। আমি প্রথমেই বলেছি যে এখানে কোনো রকম প্রলোভন বা কোনো প্রতিশ্রুতি দিয়ে এই যোগদানটা হয়নি। গণেশ মল্লরা জানে যে বিজেপিতে এতদিন আছে, তাদের এমএলএ আছে, তারা পঞ্চায়েত আছে, কোনো রকম কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে ওদের এমএলএও যোগদান করেনি। আর তারাও, তাদের কোনো দলীয় নির্দেশ নাই, এদের নির্দেশ বিরোধিতা করা, বিরোধিতার জন্য বিরোধিতা করা। নাহলে একটা সরকারি ঘোষিত কর্মসূচি আমার পাড়া আমার সমাধান, এই কর্মসূচিটাতে বিজেপির নেতৃত্বে হামলা হয় রামসাগর পাশের অঞ্চল। উনি নিজের থেকে বিবেকের তাড়নায় তৃণমূলে এসেছিলেন, ওর সঙ্গে কোনো প্রলোভন হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই বিবেক ঘন্টা কয়েকের মধ্যে চেঞ্জ হয়ে গেল। হুমকি দেয়, সে তো একজন সাধারণ ক্যাডারকে, হ্যাঁ সেই ক্যাডার, সেই যে পুলিশকে হুমকি দেয় এবং লিখিত হুমকি, লিখিত, সে ফেসবুকে তার ভেরিফাইড পেজে পোস্ট করছে। তারাপদ মণ্ডল ফিরে যাচ্ছে, তারাপদ পাল তো গেলেন না, দেখে নেব, তারাপদ পাল তো গেলেন না, তাহলে তারাপদ মালকে ওনাকে হুমকি দেননি। সবারই তো আর সিদ্ধরা নরম হয় না, যার শক্ত হয় সে দাঁড়িয়েছে। তারাপদ পালকে হয়তো প্রতিহত করতে পেরেছেন। বলছেন আপনারা লুকিয়ে রেখেছেন কোথাও। সম্প্রদায়ের মানুষ, গণেশ মল্লরা জানে যে সারা এইসব, শুনুন, এইসব কালচার বিজেপির এমএলএদেরকে অন্য জায়গায় রাখা, কোথায় আসামে এনে রাখা, গোয়ার এমএলএদেরকে, ছত্তিশগড়ের এমএলএদেরকে, এগুলো বিজেপির কালচার। ঘোড়া কেনা বেচে একটা পঞ্চায়েত, একটা তৃণমূল কংগ্রেস দল সর্বাধিক রেকর্ড আসন নিয়ে বিধানসভা শাসন করছে, সর্বাধিক পঞ্চায়েত মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে, তৃণমূলের প্রতীকে জিতে এসেছে তারা। আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা শুধু একটা কথা বলছি, গণেশ মল্ল জনজাতি সম্প্রদায়ের মানুষ, সারা দেশে বিজেপি জনজাতিদের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে বিজেপি। এরা দলিতদেরকে পায়ের তলায় পিষে ফেলছে সারা দেশে। শুধু এটা এ তো ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এর মুখ দেখুন, বিকেলে এর মুখের ছবি দেখুন সন্ধ্যাবেলায়। একে কিছু বাউন্সার ধরে আছে, এরা দেখে কেউ পলিটিক্যাল ক্যারেক্টার নয়, এরা কেউ, এদের কখনো দেখা যায় না। আর ওখান থেকে অবনাথ থাকা হুমকি দিচ্ছে। তাহলে যারা সরকারি কর্মসূচিকে ভেঙে দিতে পারে একটা মঞ্চকে, তারা একটা খেটে খাওয়া গরিব মানুষকে তো যে কোনো সময় তাকে গুড়িয়ে দেবে। আর যারা এই কথা বড় বড় কথা বলছেন না, উনি ওনার লিডার অফ অপোজিশন, আপনি আসলে ঘুরপথে মেনে নিচ্ছেন যে আপনাদের ওই অঞ্চলে এলাকাতে বিজেপির ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছে, অমরনাথ শাখাদের দৌরাত্ম এতটাই বেশি, বা সেখানে আপনারা পেরে উঠছেন। বিজেপি না, শুনুন, আমরা কি বলেছি যে 2011 সাল থেকে মানুষের বিজেপির চর্চা হচ্ছে পশ্চিমবাংলায় দীর্ঘ 3.5 দশক পূর্ণ সমর্থন। মানুষ মানববন্ধন করছে, ওনার বুকে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে মানুষ মানববন্ধন করছে, সেখানে তৃণমূল ঢুকতে পারছে না। এরা বাংলায় মানববন্ধন হচ্ছে না, বাংলায় গুটকা বন্ধন হচ্ছে। এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার মানচিত্রের অস্তিত্ব এরা অস্বীকার করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজকে লজ্জা থাকা দরকার কোন বাঙালির, এই দলটাকে অন্তত সমর্থন করা যাবে না। এরা একবার বাংলা ভাগ করতে চাইছে, বাংলা ভাষায় কথা বললে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে। কোন ভারতীয় তৃণমূলকে সমর্থন করেন না, সেটা আপনি জানেন কি? একটু রাজ্যের বাইরে বেরিয়ে যান, কোন রাজ্যের মানুষ এই তৃণমূলকে পছন্দ করে না। কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে আমাকে দেখা মতো 200 জন আর্মি পালিয়ে গেল, এই কথাগুলো বাংলাদেশের জঙ্গিরা বলে, পাকিস্তানের জঙ্গিরা বলে। ভারতবর্ষের ইতিহাসে ভারতকে যারা শত্রু মনে করে তারা বলে ভারতীয় সেনাকে রাজনৈতিক কাজে, ভারতীয় সেনাকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, লজ্জা লাগা উচিত। এই দলটাকে ভারতের ভারতবর্ষের ইতিহাসে ঘটে নেই। এত আমরা গণতন্ত্র প্রেমী বলেই তো আর্মিকে রাজনীতি আমরা 2021-এ আর্মি ক্যান্টনমেন্টে থাকবে, আর্মি ক্যান্টনমেন্টে থাকবে, আর্মি রাজনৈতিক ময়দানে কেন থাকবে?
ভারতীয় আর্মি কে ঘটকারা হয়েছে ভাই? কোথাও এইসব বয়বীয় অভিযোগ হাইকোর্টে তো প্যানেল বসিয়ে রেখেছে নিজেদের বিচারপতি, পরে সে বিজেপি নেতা হয়েছে। আমার মেমোরি আছে, আপনি ঠিক করুন, আপনি বলুন যে ভারতবর্ষের সেনা ভারতের ক্যান্টনমেন্টে থাকবে, রাজনৈতিক ময়দানে কে নামছে? চিৎকারটা কম করুন, আমি রাজনৈতিক বলছি ময়দানে আমার ভারতীয় যুক্তিটাকে সেনা কেন খণ্ডন করে নামছে? দিন। এই ব্যর্থতা আপনি যুক্তি দিয়ে আমার যুক্তিটাকে খণ্ডন করে দিন। না, আপনি তো তখন বলেছেন আপনার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। আমাদের আজকের এই বিষয় ছিল না, যাই হোক আমাদের আজকে আর অনুষ্ঠানের সময় নেই, সময় শেষ হয়ে গেছে। অনুপদা, নিঃসন্দেহে প্রত্যেকেই আমরা ভারতীয় সেনাকে সম্মান করি। একদম ওয়ান লাইন শেষ করতে হবে। আমি এক লাইনেই বলছি, উনি যে ডিবেটে বসেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা 2021-এ, এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 6টা বিধানসভার মধ্যে 5টা বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছিল। সেখান থেকে 2 জন এমএলএ কে ঘোড়া কেনা বেচা করে নিয়ে গেছে, এক বিষ্ণুপুর এক কতুলপুর। তাহলে ঘোড়া কেনা বেচা আজকে আর সময় নেই, এটা সাধারণ মানুষ খুব সোমনাথ, আজকে আর সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। অনুপদা, আপনাকেও ধন্যবাদ। আজকে সময় নেই, প্লিজ আর সময় নেই একদম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।